আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে 2 এর বর্গমূল নির্ণয় করব। আমরা অষ্টম শ্রেণীর বাস্তব সংখ্যা, দৈনন্দিন জীবনে বাস্তব সংখ্যা যে অভিজ্ঞতা রয়েছে ওখানে বিভিন্ন অমূলদ যে সংখ্যাগুলো রয়েছে তার বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। তার ওই ধারাবাহিকতায় আজকে 2 এর বর্গমূল নির্ণয় করব। তো দেখো, আমরা 2 এর বর্গমূল যদি নির্ণয় করতে যাই তাহলে এই যে 2 লিখলাম, তাহলে 2 লেখার পর আমরা এইভাবে ভাগ চিহ্নের মতো দাগ দিব দুই পাশে দুটা। হ্যাঁ, আচ্ছা, আমরা এই 2 এর পরে আমরা ইচ্ছা করলে এদিকে কিন্তু যত খুশি দশমিক বিন্দু দিয়ে শূন্য লিখতে পারি, ডট 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 দিলাম। এভাবে অনেকগুলো আমরা শূন্য দিলে কিন্তু এই 2 এর মানের কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমরা 2 এর পরে অনেকগুলো দশমিক দেওয়ার পর শূন্য দিয়ে দিব। আমি 2 জোড়া দিয়েছি, 2 জোড়া দেওয়ার পর ডট ডট দিয়েছি, মানে আরও শূন্য আছে আমি ধরে নিলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, 2 এর যেহেতু আমি বর্গমূল নির্ণয় করব সেক্ষেত্রে, এবং তার উপরে আমি কিন্তু একটা এই যে বার চিহ্ন দিয়েছি, রেখা চিহ্ন। তো এখন দেওয়ার পরে এটা কি করব, আমরা এখানে খেয়াল করে দেখো, প্রথমে আমার এখানে আছে কত 2, তাহলে 2 কিন্তু এখন 2 আমাদের দেখতে হবে যে পূর্ণবর্গ সংখ্যার এই 2 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে যা থাকবে শুধু 2 এর ক্ষেত্রে না, 2 ব্যতীত আরও অন্যান্য সংখ্যা 3 হতে পারে, 15 হতে পারে, 13 হতে পারে, হ্যাঁ, বা 26, যে সংখ্যাই থাকুক না কেন, যে সংখ্যাটা থাকবে এই দশমিকের আগে আর কি, পূর্ণ সংখ্যাটায়, তো এই আমাদের দেখতে হবে যে পূর্ণ বর্গ সংখ্যা এই সংখ্যাটির চেয়ে ছোট নিতে হবে। কেমন, আমি আর একটু ক্লিয়ার করি, এখানে খেয়াল করো। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা হইল, সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো 1। এরপরে পূর্ণবর্গ সংখ্যা কি 4, পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 4। এরপরের পূর্ণবর্গ সংখ্যা কত 9, এরপরের পূর্ণবর্গ সংখ্যা 16। এখন তোমাদের মনে হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে এই পূর্ণবর্গ সংখ্যাগুলো আসলে কিভাবে আসছে। আমরা জানি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করলে যে ফলাফলটা পাওয়া যায় সেই ফলাফলটা হচ্ছে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা। যেমন 1 গুণন 1, তাহলে 1 1 গুণ করলে কিন্তু 1ই পাওয়া যাচ্ছে। তাহলে এই 1টা হচ্ছে কিন্তু বর্গমূল, আর এই 1টা হইছে বর্গ। ঠিক আছে, এটা হলো পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যাও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার 4 আসছে 2 গুণন 2, এই 2 আর 2 গুণ করে কিন্তু 4 আসছে। তাহলে এই 2 হলো বর্গমূল আর 4 হলো বর্গ সংখ্যা। তাহলে এইভাবে কিন্তু এগুলাও আসছে। ওকে, তো এইভাবে আরও আসবে, 25 আছে, 36 আছে। যাই হোক, আমার মানে বলার যে উদ্দেশ্যটা সেটা হলো, আমি দেখব যে তাহলে আমার এখানে হলো 1 4 9 16, তো আমার তো দেখতে হবে এখানে কত আছে 2 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা, আমি কিন্তু এইটা ধরে নিব, কারণ এই 2 এর চেয়ে ছোট কোনটা 1 আছে, 4 তো হয়ে যায় বড়, আমাদের কিন্তু বড়টা নেওয়া যাবে না, ছোটটা নিতে হবে। তাহলে আমি এই 1 নেব। ঠিক আছে, তো 1 হলো পূর্ণবর্গ সংখ্যা এই 2 এর চেয়ে ছোট। এখন আমাদের দেখতে হবে যে এতে 1 যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এর বর্গমূল কত, এর বর্গমূল হলো কিন্তু 1। তাহলে ওই বর্গমূল আমরা জানি যে বর্গমূল যত, ওই ততকে আবার তত দিয়ে গুণ করলেই বর্গ সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এই বর্গ সংখ্যাটা পাইছি আমি এই 1 আর 1 গুণ করে, এই কারণে আমি এখানে লিখব বর্গমূল। হ্যাঁ, এটাই কিন্তু ফলাফল, এই জায়গায় যে যা আসবে সেটাই হবে ফলাফল। তাহলে এই যে 1 এখানেও দেব আমি 1, তাহলে এই 1 গুণ করে পাইছি ফলাফল 1। এই হলো ব্যাপারটা। ঠিক আছে,
তাহলে এই এক আর এই এক গুণ করে এই যে এক পাইলাম, তাহলে এটা হলো বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা, আর এটা হলো বর্গমূল। তাই এখানে বর্গমূল যা থাকে এখানে এক দেওয়ার কারণে এখানেও এক দিচ্ছি, কারণ 1 গুণন 1 ইকুয়াল 1। তো এরপরে যে কাজটা আমাদের কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। ওকে, আমরা যদি এটা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে 2 আছে, এই 1 আছে 2 করতে কত লাগতেছে 1, এই যে 1 লিখলাম। এরপরের যে স্টেপটা, তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা যে এই যে কাজগুলো করতেছি এই কাজগুলো কিন্তু এরপরে আমরা যখন অন্য কোনো অমূলদ সংখ্যার যখন বর্গমূল আমরা নির্ণয় করব সেক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, একটা নিয়ম ফলো করলে মানে বুঝতে পারলে বাকিগুলা কিন্তু এভাবেই করা লাগবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন এরপরে দ্বিতীয় যে ধাপ, আমাদের এখানে একটা টান দিতে হবে আবার। তো এখন দেখো এখানে আমরা এই দশমিক যে বিন্দুটা আছে, এখানে কিন্তু দশমিক বিন্দু আছে, এই দশমিক বিন্দুটা আমরা এখানে নিয়ে যাব। ঠিক আছে, এখন নিয়ে যাওয়ার পর দেখো আমাদের কি করতে হবে, এই যে এখানে কত 1 আছে, এখানে যা থাকবে এই বিয়োগ করার পরে যে সংখ্যাটা আসছে, এখন দেখতে হবে যে এই যে এখানে যে ফলাফলটা এটাকে কি করতে হবে, ডাবল করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, অথবা এটাকে এটা দিয়ে আবার যোগ করলেও একই কথা। তো আমরা সহজ হিসাব, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। এখানে 1 আছে, 1কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 2 1কে 2, এই যে 2 লিখলাম। লেখার পর এখন দেখো বিষয়টা খেয়াল করো, তো এখন এখানে আসছে কত 2, তো আমি এখানে কল্পনা করব, এখানে একটা অঙ্ক ধরে নিব মনে মনে। এখানে যদি একটা অঙ্ক দেই মনে মনে, যদি শূন্যও দেই, দেখো মনে মনে 0 দিলে 20 হয়, এখানে কত 20, কিন্তু এখানে আছে কত 1, তাহলে 20 যেহেতু হয় তাহলে এখানে আছে কত 1, তাহলে 1 দিয়া কিন্তু এই 1-এর মধ্যে কিন্তু 20 যাচ্ছে না, তাই কি না? বা এখানে যদি 1 দেই তাহলে 21 হয়, 21ও কিন্তু এখানে নাই। তাহলে সেক্ষেত্রে আমরা 1 বা এখানে 0 ধরবো মনে মনে। তাহলে আচ্ছা যদি 1 ধরি তাহলে কিন্তু 21, তো এখানে আছে কত 1, তাহলে আমার তো এখানে এই ভাজকের চেয়ে ভাজ্যটা কি হতে হবে, বড় হতে হবে, এটাই তো আমরা জানি। তাহলে এখানে ভাজ্য কত, মাত্র আমার হলো 1। এই কারণে আমাদের কি করতে হবে, আমরা ভাগের ক্ষেত্রে জানি যে একটা করে অঙ্ক নামে, আর এখানে কিন্তু আমরা 1 জোড়া করে নামাবো। এই কারণে কিন্তু এই যে উপরের যে বার চিহ্নটা, রেখা চিহ্নটা দিয়েছি, 1 জোড়া করে চিহ্ন দিয়েছি, কারণ 1 জোড়া করে নামবে বিধায় আমরা এই উপরে টানটা দিয়েছি। তাহলে খেয়াল করো, এখন আমাদের নামাইতে হবে 1 জোড়া, তাহলে দশমিক তো এখানে চলেই গেছে, এখানে আমার এই যে 2টা শূন্য নামবে। ঠিক আছে, এই যে 1 জোড়া নামাইলাম, 1 জোড়া শূন্য নামাইলাম, নামার পরে এখন কত হয়েছে 100। তো আমি বলছিলাম এখানে 2, আমরা যদি মনে মনে এখানে 1ও ধরি 21 হয়, এখানে আছে আমার 100, এখানে এটা বড়, তাহলে ভাজকটা ভাজ্যটা বড়, তাহলে এখন ভাজক এখানে কত 1, যদি এখানে 1 ধরি 21, তা 1 এখানে একটা কাজ করতে হবে যে এই যে এখানে কত 2, তাহলে এই 2-এর ডাইনে আমরা যদি 1 দেই তাহলে 21 হয়, এখানে 1 দিলে কিন্তু 1 দিয়ে আবার গুণ করতে হবে। ঠিক আছে, আমরা যেমন কি এটা গুণ করে লিখছিলাম, অনুরূপভাবে এখানে যা দেব তাকে আবার ওটা দিয়েই কিন্তু গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 1 দিলে এখানে 21 হইতেছে, 21কে 1 দিয়ে গুণ দিব, 21 1কে কত, ওই 21ই হয়। তো আমার এখানে আছে কিন্তু 100, তাহলে আমাকে এমনভাবে একটা সংখ্যা নিতে হবে যেন এই 100-র কাছাকাছি ছোট হয় বা সমান হয়, এই ধরনের আমার চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, তাহলে আমি 21 দিলে কিন্তু হচ্ছে না। আচ্ছা আমি এবার দেখো এই 21 আছে, সরি এখানে ছিল কত 2, তাহলে 2-এর এখানে আমরা যদি ডাইনে 2-এর ডাইনে আমরা এখন কতবার দিতে পারি একটু খেয়াল করে দেখো। আমরা যদি এই 2-এর ডাইনে যদি আমরা 4 দেই, দেখো যদি 4 দেই তাহলে কি হয়, 4 দিলে তাহলে 4 দিয়েই গুণ দিতে হবে। 4 দিলে কত, 4 4 16 6, হাতে 1, 4 2 8 আর 1 9, দেখো 4 4 16 6, হাতে 1 1, 4 2 8 আর 1 9, কত হচ্ছে 96 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 4 বার দিলে কিন্তু এই 100-র কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে আমি 4 বার দেবো, তাহলে এখানেও 4, এখানে 4 দিলে এখানেও 4, এই যে আমরা তো দিছি এই যে 24, তাহলে 24কে আবার যদি 4 দিয়ে গুণ দেই, আমি ফলাফলটা এখানে তো পাইছি 96, এই 96,
এই যে 96। ওকে, আচ্ছা আমি অবশ্যই এখানে বাংলা লিখে ফেলছি, এটা তোমরা বুঝে নিবে, ঠিক আছে। তাহলে আমরা এমনভাবে নিব যেন ওই এই ভাজকটার ভাজ্যটার কি সমান বা কাছাকাছি হয় আর কি। তো আর আমরা যদি 5 বার নিতাম তাহলে কিন্তু বেশি হয়ে যেত, ঠিক আছে। তাহলে 5 বার যদি নিলাম ওটাও বলে দেই, যেমন মনে করো 2-এর ডাইনে যদি আমি 5 দিতাম তাহলে 5 দিলে দেখো 5 25 সঙ্গে 125 হয়ে যায়। 525 5 হাতে 2, 5 2 10 2 12, এই যে 125, এটা কিন্তু বেশি হয়ে যায়, আর 96টা কম, এই জন্য আমরা কিন্তু 96টা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখন এটা বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 4। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আবার ওই একই নিয়ম আগের মতোই কিন্তু। আবার এখন কি করতে হবে? এই যে এখানে যা আছে এটাকে ডাবল করতে হবে, এটাকে ডাবল করতে হবে। তাই এটাকে যদি আমি ডাবল করি, এখানে কত আছে? 14। এই দশমিক মনে করো নাই মনে মনে, তাহলে এখানে কত হয়? 14। তাহলে 14কে 2 দিয়ে যদি গুণ দাও, 14 দুগুণে কত হয়? 28, 28। এখানে একটু কিন্তু একটা জায়গা ফাঁকা রাখবা যেন এখানে একটা অঙ্ক লেখা যায়, এমনভাবে আমার এই সংখ্যাটা লিখতে হবে, এখানে ফাঁকা রাখছি। তো এখন আমাদের এখানে যদি আমি মনে মনে একও ধরি 281, ঠিক আছে। তো এখন 4-এর মধ্যে তো আর যাচ্ছে না, তাহলে আমরা দুইটা অঙ্ক নামাবো, আবার ওই 1 জোড়া, এদিকে তো অনেক শূন্য আছে, তাহলে এই যে 1 জোড়া নামাইলাম শূন্য, তাহলে এখন 400। দেখো এখানে যদি 1 ধরি তাহলে 281, 281কে 281 চেয়ে এটা কিন্তু বড়, তার মানে ভাগ করা যাচ্ছে। তাহলে এখন আমাদের দেখতে হবে যে কত? 88, তাই না? তাহলে এখন কতবার দেওয়া যায়? আমরা দেখো এখন এই যে 28, তাহলে 28 আমরা যদি এই যে ক্যালকুলেটর দিয়ে একটু খেয়াল করে দেখো, আমরা হিসাব করি, যদি এই 2 বার দেই, কথার কথা আমি, তাহলে 2 দিলে তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 2 দিয়ে গুণ দিলে কত হচ্ছে? আমরা দ্রুত করে ফেলি ক্যালকুলেটর সাহায্যে। এই যে 282কে যদি 2 দিয়ে গুণ দাও তাহলে ফলাফল হতেছে কত? 565, 564। ওকে, তাহলে 282 গুণন 2 দিলে 564 হচ্ছে। তাহলে আমার কি এটা বেশি হয়ে যাচ্ছে? তাহলে আমাদের কি করতে হবে? নিশ্চয়ই তাহলে 2 বার না গেলে তাহলে 1 বার দিতে হবে। 1 বার দিলে তাহলে কত? ওই 282কে আমি যদি 200 কত 28 ছিল কি না? এখানে 28 ছিল, আমি এখানে তাহলে 1 বার দিব, তাহলে 1 বার দিলে এখানেও 1, এখানেও তাহলে 1 দিয়ে গুণ দিলে তো ওইটাই হবে 281, ঠিক আছে। তাহলে 281 হচ্ছে, তাহলে আমরা 1 বার দিব, তাহলে 1 বার দিলে এখানেও 1, এখানেও 1, তাহলে এটাই নেওয়া যাচ্ছে। 2 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 1 বার দিলে আমার ফলাফলটা হলো কত? তাহলে এই যে 281। তাহলে এটা এখন আমরা যদি বিয়োগ করি, খেয়াল করা বিষয়টা, এই 400 বিয়োগ 281, তাহলে আমাদের ফলাফল হইতেছে 119, ঠিক আছে। তো 119 হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? আবার আগের মতো খেয়াল করো বিষয়টা, আমাদের আবার এটাকে ডাবল করতে হবে। এটাকে যদি আমরা ডাবল করি, এখানে কত? 141, 141-এর ডাবল কত হয়েছে? 282। তো এখন 282 এখন কতবার দেওয়া যায় খেয়াল করো বিষয়টা। এখানে আসলো 282, এই যে 282। তো এখন আমরা যদি এখানে একটা অঙ্ক ধরি তাহলে কত? একক, মনে মনে এখানে একক, দশক, শতক, হাজার, 2000, আর এখানে কত আছে? 119। তাহলে আমাদের 1 জোড়া নামাইতে হবে, এদিকে তো আরও শূন্য আছে, তাহলে 1 জোড়া আমরা যদি শূন্য নামাই, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 11,000, ঠিক আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 11,000। তাহলে এখানে এই একটা অঙ্ক দিলে একক, দশক, শতক, হাজার, 2000 যেহেতু, তাহলে আমরা যদি 4 দিই, যদি 4 দিয়ে কোনো 8,000, 9,000 সামথিং হবে আর কি। তাহলে আমরা যদি 4 বার দিই, তাহলে দেখো 4 বার দিলাম, তাহলে এখানেও কত? 4। তাহলে 4 দিয়ে যদি আমরা গুণ দেই, কত হইতেছে ফলাফল? যে 200
82 তারপরে আবার 4 গুণন 4, তাহলে ফলাফল হইতেছে কত? 11,296। এই 11,296, এই 11,296। আচ্ছা, এখন এটা আমরা বিয়োগ করব, ঠিক আছে? 11,296, 11,296 বিয়োগ করব কত থেকে? এই 11,900। আচ্ছা, ফলাফল হচ্ছে 604, ঠিক আছে? এই যে 604। ওকে, তাহলে আমরা দিছি কয়বার? 4বার। 4বার দিলে এখানেও 4, এখানেও কিন্তু 4, ওই 4 দিয়ে এটাকে গুণ দেওয়াতে আমরা ফলাফল পাইছিলাম 11,296। তো এখন আবার একই নিয়মে আরেকবার আমি করব, আর একবার করব, আর বেশিবার করব না, ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখো, এবার কি করতে হবে? এটাকে আবার ডবল করতে হবে। এটাকে আমি যদি ডবল করি তাহলে কত হচ্ছে? খেয়াল করো, 4 দুগুণ, এখানে হইতেছে 8, 2 1 2, 4 দুগুণ 8, আবার 2 1 2, তাহলে 2,828। এখন এখানে এক জোড়া আবার নামাইতে হবে, শূন্য নামাইলাম। এখন খেয়াল করে দেখো, একক দশক শতক হাজার অযুত অর্থাৎ 60,000। এখানে আমি যদি মনে মনে একও দেই, একক দশক শতক হাজার অযুত 28,000, আর এখানে হচ্ছে 60,000, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই একবার দিলে হচ্ছে না, 2বার দিব। তাহলে এখানে যদি 2বার দাও, তাহলে এই যে 28, 28, এখানে 2 দিলে, এখানে 2 দিয়ে গুণন, তাহলে দিলে কত পাইতেছি? 28, 28, তারপরে 2, এটাকে 2 দিয়ে গুণন, গুণন 2 ইকুয়াল হলো 56,564। তাহলে কয়বার দিলাম আমরা? 2বার দিলাম। এখানেও 2, এখানেও 2, তাহলে 2 দিয়ে ওই 2 দিয়ে যদি এটাকে গুণ করি, ওখানে ফলাফল পাইছি কত? পাইছি এই যে 56,564, এই 56,564। ওকে, এটা বিয়োগ করলে ফলাফল কত হচ্ছে? মাইনাস 60,400 না? আচ্ছা, এটা বিয়োগ করলে আমরা পাইতেছি 38, 36, 3,836, 3,836। ওকে, আচ্ছা, এইভাবে আমি আর করব না, আসলে এরপরে এভাবে যেতেই থাকবে, এটা শেষ হবে না। এই প্রক্রিয়া অনন্তকাল পর্যন্ত চলতেই থাকবে। আসলে এই ধরনের যে ভগ্নাংশগুলা, মানে রেজাল্টগুলো আসতেছে, এটাকে আমরা বলবো একটি অসীম দশমিক ভগ্নাংশ। মানে দশমিকের পরে অঙ্কগুলা মানে আসতেই থাকবে এবং কোনো অঙ্ক পুনরাবৃত্তি ঘটতেছে না, কিন্তু অনন্তকাল ধরে এইরকম চলতেই থাকে। তাহলে এই ধরনের ভগ্নাংশটাকে আমরা একটি অসীম দশমিক ভগ্নাংশ বলতে পারি। তাহলে সেক্ষেত্রে এখন দেখো, এই যে 2 এর বর্গমূল আমরা যেটা পাইলাম, তাহলে এই যে 2, তাহলে আমরা এখানে জায়গা নাই, আমি এখানে লিখে দিই। আচ্ছা, হবে। অতএব আমরা এই যে √2 এর মান আমরা এখানে বলতে পারি কত আছে? এই 1.4142 ডট ডট, ঠিক আছে? এটা আরও মান আসতেই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এই দশমিকের পরে 4টা অঙ্ক নিচ্ছি, 4 দশমিক স্থান পর্যন্ত √2 এর মান আমরা নির্ণয় করলাম। এই একই নিয়মে পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে, এই √3, √5, বিভিন্ন যে অমূলক সংখ্যাগুলো রয়েছে, সেগুলোকেই আমরা এই বর্গমূল নির্ণয় করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই নিয়ম তোমরা ফলো করে বর্গমূল নির্ণয় করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।